ইন্তিশার, তাড়াতাড়ি উঠ বাবা, ব্রেকফাস্ট করে যা। সানা বেগম ব্যস্ত হাতে খুন্তি নিয়ে রান্নাঘরের দরজা থেকে মাথা বের করে ছেলেকে ডেকিয়ে যাচ্ছেন। তবে ছেলের কোনো খোঁজ নেই। হাসপাতালে ছুটি চলছে টানা কয়েকদিন। এই সময়টা ইন্তিশার বাড়িতে আছে। বাকিটা সময় কাজ আছে বলেই কাটিয়ে দেয়। এমন সময় একদম রেডি হয়ে ইন্তিশার ঘর থেকে বেরিয়ে আসে। কানে মোবাইল চেপে কারোর সাথে কথা বলতে বলতে লিভিং রুমে আসছে। ছেলেকে বের হতে দেখে সানা বেগম চুলো রান্নাটা নামিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে আসেন। টেবিলে খাবার বেড়ে ছেলেকে ডাকেন। তবে ইন্তিশার কানে মোবাইল চেপে ধরা অবস্থায় জবাব দেয়, কোথায় নেই মা, আমি বেরোচ্ছি। কোথায় যাবি না কে? সানা বেগম ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, প্যারাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে মা, যদি কোনো ক্লু পাই। আর কত খুঁজবি বাবা? গত 8টা বছর হয়ে গেল উষার খোঁজ করছিস, তবে ফলাফল ব্যর্থ বারবার। যে কয়দিনের ছুটি পাস, রেস্ট না নিয়ে পাগলামি করছিস। ভুলে যা বাবা, ওকে কোনো দিন পাবি না তুই। মায়ের কথায় ইন্তিশার একটু হাসে, এক ফালি মলিন হাসি। গত 8টা বছর সে খুঁজে চলেছে, তবে কোনো লাভ হয়নি ঠিকই। তবুও ইন্তিশার হাল ছাড়ার পাত্র নয়। চেহারায় গম্ভীরতা টেনে ফোনটা পকেটে ঢুকিয়ে মায়ের দিকে তাকায়। কণ্ঠে কাঠিন্য এনে উত্তর দেয়, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি উষাকে খুঁজবো মা। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেদিন আর খুঁজবো না। সানা বেগম বড় করে শ্বাস টেনে নেন, আবার তা ধীরে ছাড়ে। 8 বছর ধরে ছেলে তার পাগলের মতো মেয়েটাকে খুঁজে চলেছে, তবু কোনো লাভ হয়নি। আগের তুলনায় ছেলেটা এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি সুদর্শন হয়েছে। 28 বছরের এক তরতাজা যুবক। যেমন চেহারায় আত্মবিশ্বাস, তেমনি মন ভরা গাম্ভীর্য। রাজীব গান্ধী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হয়েও ভেতরে ভেতরে ছেলেটা আজও ভালোবাসার খোঁজে এক নিঃসঙ্গ পথিক। পরিবারের সবারই ইচ্ছে মেয়েটার খোঁজ মিলুক, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। কোথায় আছে, কেমন আছে মেয়েটা কেউ জানে না। তবে সবাই বলছে ছোট্ট মেয়েটার জন্য ইন্তিশারের অপার ভালোবাসা। তার জন্যই ছেলেটা ভেতরে ভেতরে কষ্টে পড়ছে। সানা বেগম পরনে শাড়ির আঁচল টেনে চোখের কার্নিশ মুছে, পানি জমেছে কখন তিনি নিজেই খেয়াল করেননি। এদিকে ততক্ষণে ইন্তিশার যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। মা, আসছি আমি। সাবধানে যাস বাবা। ইন্তিশার খালি পেটে বেরিয়ে পড়ে উষার খোঁজে। তার কাছে এখন নিজের শরীরের চেয়ে বেশি জরুরি উষা। ইন্তিশার মনে মনে ভাবতে থাকে, জীবনে আসা অনাকাঙ্ক্ষিত বস্তু হোক বা মানুষ, তাদের মূল্যায়ন না করলে উপরওয়ালা ভাগ্য থেকে সরিয়ে নেয়। সেও তো অবহেলা করেছিল নিজের অনুভূতিকে। সমাজ কি বলবে এই ভেবে উষাকে দূরে ঠেলেছিল। তবে দিন শেষে আজও সেই ছোট্ট মেয়েটার খোঁজেই সে পাগল প্রায়। আঙ্কেল, আপনাকে আমি গত 8 বছর ধরে খুঁজে চলেছি। বোঝাতে পারবো না আপনাকে দেখে আমি কতটা খুশি হয়েছি। ডাক্তার সাহেব, এত তাড়াহুড়ো করার দরকার নেই। আগে একটু শ্বাস নাও। আমি বুঝতে পেরেছি তোমার মানসিক অবস্থা, তবে এখন একটু শান্ত হও। 40 বা 45-এর কাছাকাছি একজন পৌর লোক বসে আছে ইন্তিশারের সামনে, পুরনো ছায়াঘেরা এক বিশাল লাইব্রেরির মাঝখানে। এই লাইব্রেরির মালিক নিজেই তিনি, অরুণ দাস। পেরাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে তিনি ছিলেন উষার বাবার সহকর্মী। তবে হঠাৎ করে একদিন কোনো পূর্ব সংকেত ছাড়া তিনিও উষাদের মতো উধাও হয়ে যান। আজ দীর্ঘ 8 বছর পর সেই লোকটার খোঁজ পেয়েছে ইন্তিশার। বিগত বেশ কটি বছর ধরে ইন্তিশার পেরাম্বুর ওয়ার্কশপ ঘুরে উষাদের সব রেকর্ড জোগাড় করার চেষ্টা করেছে, তবে কোথাও কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। সব যেন ধোঁয়াটে এক ধাঁধা। তবে আজ অরুণ দাসের ঠিকানা পেয়ে ইন্তিশার ছুটে এসেছে এই লাইব্রেরিতে। এইবার আর উষাকে হারাতে দিবে না কোনোভাবেই না। ওর লোকটা হঠাৎই ইন্তিশারকে প্রশ্ন করে বসে, তোমার বাবা কেমন আছেন ইন্তিশিয়ার? বাবা ভালো আছেন আঙ্কেল, তবে উষা মানে ইয়ানুর আলম যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, উনি 2017 সালের শেষের দিকে হুট করেই গায়েব হয়েছেন। আপনি কি কিছু জানেন তারা কোথায়? বাংলাদেশ না ইন্ডিয়া, কোথায় থাকতে পারেন তারা? কোনো ক্লু? ইন্তিশারের কথায় অরুণ দাস তার চশমার ফ্রেমটা একটু চোখের উপর ঠেলে দেন। সেই দিনের কথা আজও তিনি ভুলতে পারেননি। বাংলাদেশ থেকে আসা ইয়ানুর আলম ছিলেন প্রকৃত অর্থে এক ভালো মানুষ। কত ভালো সময় কেটেছে তাদের সাথে, তবে হঠাৎ কি যে হয়ে গেল তার মনে করে অরুণ দাসের কপাল ঘেমে ওঠে।
অন্যদিকে ইন্তিশার অরুণ বাবুর অস্থিরতা টের পান। দ্রুত এক বোতল পানি এগিয়ে দেন। অরুণ দাস এক শ্বাসে পুরোটা পানি শেষ করে চোখ মেলে তাকান ইন্তিশারের দিকে। তারপর বলতে শুরু করেন, সেদিন প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, সাথে মুষলধারে বৃষ্টি। ঠিক সে সময় আমাদের অফিসের পিয়ন একটা চিঠি নিয়ে আসে। সে সোজা গিয়ে চিঠিটা ইয়ানুর সাহেবের হাতে দেই। আমি পাশেই ছিলাম। বিশাল ঘর জুড়ে তখন শুধু আমি, পিয়ন আর ইয়ানুর সাহেব। কৌতূহলবশত চিঠিটা ছিঁড়ে পড়তে শুরু করেন উনি। সেখানে বড় অক্ষরে লেখা, তাকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে, নতুন করে ওখানেই পোস্টিং পড়েছে। ইয়ানুর তখন খুব খুশি, নিজ দেশ বলে কথা। ইন্ডিয়ায় 7 মাস কাটিয়ে অবশেষে ফিরতে পারবে নিজের মাটিতে। সেই দিনটা তিনি আমাদের সাথে খুব হাসি খুশি কাটিয়েছেন। তবে 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 কি আঙ্কেল, বলুন প্লিজ, থামবেন না দয়া করে। অরুণ দাস আবারও বলতে শুরু করেন, রাত ঠিক 8টার সময় খবর এলো, ইন্ডিয়ার নামী ব্যবসায়ী রায়ান সাহেব আমাদের ওয়ার্কশপে আসছেন। আমরা সবাই অপেক্ষায় রইলাম। তবে তিনি এসে শুধু ইয়ানু সাহেবকে একান্তভাবে ডেকে পাঠালেন। রায়ান সাহেব সোজাসাপটা হুমকি দেন, রাতারাতি দেশ ছেড়ে চলে যেতে হবে। সব ব্যবস্থাই তিনি করে রেখেছেন। ইয়ানুর বারণ করলে রায়ান সাহেব উষার কথাটা টানেন। ছোট মেয়েটাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়। প্রভাবশালী ও বিশাল শক্তি হওয়ায় সেই মুহূর্তে ইয়ানু সাহেব মাথা নত করে রাজি হয়ে যান। একমাত্র মেয়ের জীবন যখন হুমকির মুখে, তখন কোনোভাবেই উনি ঝুঁকি নিতে চাইবেন না। তাছাড়া দেশে যাওয়ার একটা অফিসিয়াল কারণ আগে থেকেই তৈরি ছিল। তবে কী নিয়ে হুমকি দেওয়া হয়েছিল আজও আমি জানি না। অন্যদিকে ইয়ানুরের সহকর্মী হওয়ায় রায়হান সাহেব আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে চেন্নাই ছেড়ে চলে যেতে বলে, সাথে পুরো বিষয়টা চেপে যেতে। আমি শুরুতে রাজি হইনি, কিন্তু টাকার পরিমাণ গুণে শেষমেশ লোভ সামলাতে পারিনি। তিনি আমাকে 50 লাখ টাকা দিয়েছিলেন। আজ দেখো আমি নিঃস্ব। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আমি আমার 2 পা হারিয়েছি। স্ত্রী মেয়েরা কেউ জীবিত নেই। অসৎ পথে নেওয়া সেই টাকার শাস্তি দিচ্ছেন। হু হু করে কেঁদে ওঠেন অরুণ দাস। নিজের জীবনের অমানবিক ঘটনার বর্ণনা দিতে দিতে কাঁপতে থাকেন। ইন্তিশার স্তব্ধ হয়ে যায়। ভাবতে থাকে কিভাবে একজন মানুষ এতটা নিচে নামতে পারে। শুধুমাত্র ক্ষমতা ও অর্থের জোরে ইন্তিশারের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে ওঠার আগে তার সন্দেহ আগে থেকে ছিল এনাই সবকিছুর পেছনে। অথচ এতদিন ধরে নিজেকে দোষ দিয়ে এসেছে উষাকে হারানোর জন্য। ইন্তিশার নিজেকে বলে ওঠে, এই অন্যায়ের শাস্তি আরা নিশ্চয়ই পাবে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইন্তিশার উঠে দাঁড়ায়। তার এখন যেতে হবে এক জরুরি জায়গায়। শেষবারের মতো কুশল বিনিময় করে ইন্তিশার মুখে হালকা কিন্তু হিংস্রতা মেশানো হাসি নিয়ে বলে, আঙ্কেল, আপনি নিশ্চিত থাকুন, মিস্টার রায়ান তার কৃতকর্মের শাস্তি নিশ্চয়ই পাবেন। আসি, ভালো থাকবেন। অরুণ দাস শেষবারের মতো জিজ্ঞেস করেন, আমার খোঁজ কিভাবে পেলে বাবা? বললে না যে? ইন্তিশার শুধু এক ঝাপসা কঠিন হাসি হাসে। কোনো উত্তর না দিয়ে সোজা বেরিয়ে যায়। তার পরবর্তী গন্তব্য শপিং মল। কি হলো ভাই, এত জরুরি তলব কেন? বাইকের চাবিটা টেবিলে রাখতে রাখতে ইন্তিশার ইস্তিয়াককে বলে ওঠে, আগে বস, তারপর বলছি। ইন্তিশারের কাছে আজ তার ভাইকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছে। কি এমন হয়েছে জানিয়ে এত অস্বস্তিতে পড়েছে ইস্তিয়াক? জানার জন্য ইন্তিশার দ্রুত বসে পড়ে। কৌতূহল চাপা না রাখতে পেরে বলে ওঠে, এবার বলো তো কি হয়েছে, এত জরুরি কি কাজ? তোমাকে দেখে বেশ অস্থির লাগছে। ইস্তিয়াক একটু লজ্জা পায়। মাথা চুলকে আমতা আমতা করতে করতে টেবিলে নিজের মোবাইলটা রেখে দেয়। স্ক্রিনে ভেসে ওঠে এক মেয়ের ঝকঝকে হাসির ছবি। মেয়েটাকে দেখে ইন্তিশার মুখে হাসি ফুটে ওঠে। মুখ চেপে হাসতে হাসতেই বলে, কি বড় মিয়া, প্রেম চলছে, বাবাকে বলি বিয়ে সবকিছু ঠিক করতে। ইস্তিয়াকের রাগ হয়। সে মরছে চিন্তায় আর তার ছোট ভাই ঠাট্টা করতে ব্যস্ত। ইন্তিশারের দিকে চোখ পাকিয়ে তাকাতেই ইন্তিশার চুপ মেরে যায়। অন্যদিকে ইস্তিয়াক ফোনটা নিজের দিকে টেনে নিয়ে বলে, মেয়েটার নাম অহনা, অহনা আলম। বাংলাদেশে থাকে। 4 বছর ধরে প্রেম করছে, কিন্তু এখন মেয়েটার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। সে চায় আমি দেশে গিয়ে তাকে বিয়ে করি। তুই জানিস এনু, আমিও আসলে বিয়ে করতে চাই। বাবাকে বল আমরা বাংলাদেশ ফিরে যাচ্ছি। ইন্ডিয়াকে আর ভালো লাগে না ভাই,
কিছু একটা কর। ইন্তিশা ঠাট্টার ভঙ্গি ধরে রাখে। সব তো বুঝলাম, কিন্তু ছোট ভাই হয়ে বড় ভাইয়ের ঘটকালি কিভাবে করে? ইস্তিয়াকের মুখ এমন হয়ে যায় যেন এক্ষুনি কেঁদে ফেলবে। ভাইয়ের দিকে শিশুসুলভ দৃষ্টিতে তাকিয়ে আকুতি জানায়, যেন বাড়িতে সেই সবটা বুঝিয়ে বলে। ইন্তিশা নরম গলায় বলে, ঠিক আছে, এক শর্তে আছি। তুমি যদি বাংলাদেশ গিয়ে উষাকে খুঁজতে আমায় সাহায্য করো, তাহলে বাবাকে বলবো। আচ্ছা, রাজি। কথা শেষ করে হাসি খুশি মুখে দুই ভাই ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। একজন তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, অন্যজন নিজের ভালোবাসাকে হারাক। ইন্তিশার তা হতে দিতে চায় না। এদিকে দুজনেই হাঁটতে হাঁটতে এক পারফিউম শপে ঢোকে, যেখানে আগে থেকেই ছিল এনা। ইন্তিশাররা এনাকে না দেখলেও এনা ইন্তিশারকে খেয়াল করে। ইন্তিশারকে দেখে এনা এগিয়ে যেতে চায়, কিন্তু দেখে একা নয়, তার ভাই সঙ্গে থাকায় ইনা আর সাহস করে না। দূর থেকে দুজনকে অনুসরণ করতে থাকে। এদিকে ইন্তিশার একটা পারফিউমের পাশে দাঁড়িয়ে দেখে গন্ধটা তার বেশ পছন্দ হয়েছে। তবে এই একই পারফিউম তার ভাইকেও দিতে চায়, তবে দেখে শুধু সিঙ্গেল পিস। এক্সট্রা কোনো সেট আছে কিনা জানার জন্য কাউন্টারের ডিটেলসের জন্য যখন দুই ভাই এগিয়ে যায়, সেই সুযোগে এনা পারফিউমটা সরিয়ে নেয়, হালকা করে স্প্রে করে। গন্ধটা ভীষণভাবে টেনে নেয়, তার দারুণ লাগে। অন্যদিকে ইন্তিশার আর ইস্তিয়াক এসে দেখে পারফিউমটা নেই। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে দুই ভাই শেষমেশ অন্য একটি পারফিউম কিনে শপ থেকে বেরিয়ে যায়। এনো, কাজে দিবে তো? ধরার কোনো চান্স আছে? ভাইয়ের কণ্ঠে ইন্তিশারের আনমনা ভাব ভেঙে যায়। সামনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় উত্তর দেয়, ইন্তিশার ইয়াসির কোনো ডাল ভাত নয় ভাই। উষাকে আলাদা করার শাস্তি হিসেবে সে তিলে তিলে মৃত্যুর দিকে এগোবে। এই আধিপত্য আর ক্ষমতায় কিছু রক্ষা করতে পারবে না এনাকে। তাই যেন হয় এনো। দেখে নিও ভাই, মিস্টার রয়ান কাঁদবে, তাও শান্তি পাবে না। আর তুমি যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলো। এমনভাবে আমরা দেশ ছাড়ব যেন কোনো অস্তিত্বই থেকে না যায় আমাদের। দুই ভাইয়ের কথাবার্তাতে কিছু অশনির আভাস ভেসে আসে, যেন কিছু করেছে, তবে সবার চক্ষু আড়ালে। বাংলাদেশ যাওয়ার ফ্লাইটটি একটু পরেই ছাড়বে ঘোষণা কানে ভেসে এলে ইন্তিশার ব্যাগ হাতে লাগেজ টেনে নিয়ে বোর্ডিংয়ের দিকে এগিয়ে যায়। চোখে মুখে এক ধরনের তাড়াহুড়ো, যেন অনেক কিছুই বাকি। পেছনে আসছে ইস্তিয়াক বাবা মার সঙ্গে। যদিও ইমন সাহেবের মুখে এখনও সংশয়, তবে দুই ছেলের জেদ আর ভালোবাসার কাছে তিনিও মাথা নত করেছেন। যেন এই সফরের পেছনে লুকিয়ে আছে দুই ভিন্ন গল্প। ইন্তিশার খুঁজছে তার হারিয়ে যাওয়া রূপাঞ্জলকে, আর ইস্তিয়াক যাচ্ছে 4 বছরের প্রেমকে পূর্ণতা দিতে। এদিকে সব ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে পড়ে সব পরিবারে। দুই ভাইয়ের মুখে হাসি ঝিলিক, ভয়, উত্তেজনা আর আশা একসাথে মিশে যাচ্ছে কথার মাঝে। ইস্তিয়াক জানালার পাশে বসে নিচে তাকায় আর বলে, দেশটা মনে হয় আগের মতোই থাকবে, মানুষগুলো বদলে যাবে। ইন্তিশার চুপচাপ। আকাশে উঠতে উঠতে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়। সে কি এখন অপেক্ষা করছে? দীর্ঘ 2 ঘন্টা সফর শেষে পাইলট ঘোষণা দেয়, আমরা বাংলাদেশে নামতে চলেছি। দুই ভাই জানালার দিকে তাকিয়ে বলে, বাস্তবতা, আমরা আসছি। ভালোবাসার পাওয়ার গল্পটা এবার শুরু হোক বাংলাদেশ থেকে। ভবিষ্যতের গল্প যেন ঠিক এখান থেকেই শুরু। বর্তমান। কি রে উষা, অন্ধকারে একা দাঁড়িয়ে কি করছিস? অহনা আপুকে সবাই হলুদ ছুঁয়ে দিচ্ছে, আমরাও দিই চল। আন্নি উষাকে বকতে বকতে হাত ধরে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু উষা যেন জমে গেছে, এক পাও নড়ছে না। এতে বিরক্ত হয় আন্নি। মেয়েটার এই খামখেয়ালিপনা যেন শেষই হচ্ছে না জীবনে। আবারও টান দেয়, কিন্তু উষা মনে হয় এই জগতে নেই, অন্য কোনো ভুবনে হারিয়ে গেছে। আন্নির বুক কেমন করে ওঠে। সময়টা রাত, জায়গাও নির্জন। বাড়ির একেবারে পরিত্যক্ত কোণা, সচরাচর কেউ আসে না এখানে। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা, শুধু লনের ডেকোরেশন লাইট থেকে ক্ষীণ আলো পড়ে আছে ওদের উপর। কোনো আসনির সংকেত টের পেয়ে কাপা হাতে আন্নি উষার হাতটা শক্ত করে ধরে জোরে বলে ওঠে, কি হলো, যাবি তো নাকি? এইবার যেন উষার ঘোর কাটে, চমকে উঠে চারিদিকে তাকায়। চোখে খোঁজার ছাপ, কিছু একটা খুঁজছে সে। কপালের ওপর হাত রেখে বারবার ছুঁয়ে দেখে, যেন ঠিক ওইখানেই কিছু অনুভব করছিল।
পুরুষালী এক উষ্ণ স্পর্শ। কিছুক্ষণ আগের ঘটনাটা বারবার মনে পড়ে যাচ্ছে। উষার এমন অস্বাভাবিক আচরণে আন্নি এবার পুরো ভয় পেয়ে যায়। একটু ভয়ে একটু বিরক্তিতে বলে ওঠে, কি রে, কখন থেকে ডাকছি, কথা বলছিস না কেন? ভূতটুত ধরে নি তো তোকে? এইভাবে চুল ছেড়ে রাখলে যে কোনো কিছুই হতে পারে। উষা নিজের চাচাতো বোনের দিকে তাকিয়ে আমতা করে বলে, কই, কি ধরবে আমায়? কিছু যদি নাই ধরে তাহলে এতক্ষণ ধ্যান ধরেছিলি কেন? হারামি, আমায় ভয় দেখিয়ে একদিন মেরেই ফিরবি দেখিস। এখন চল, হলুদ ছবি সব শেষ হয়ে যাবে। চল। উষার ছোট্ট স্বীকারোক্তি। দুই বোন চুপচাপ এগিয়ে চলে ডেকোরেশন স্পটের দিকে, যেখানে হলুদ সন্ধ্যার আয়োজন, অহনার জন্য সাজানো স্টেজ। কাঁচা হলুদ লেহেঙ্গা পরা দুই রমণী হেঁটে চলেছে পাশাপাশি চুপচাপ। তবে নীরবতা বেশিক্ষণ টেকে না। আন্নি উসখুস করতে থাকে। তার একটাই স্বভাব, কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে পারে না। চেপে রাখলেই নাকি গলা পর্যন্ত উঠে আসে। আন্নি একটু গলা খাকারি দিয়ে উষার মনোযোগ কাড়ে। বুঝলি উষা, দুলাভাই একেবারে বাজিমাত করে দিয়েছে। অহনা আপুকে যে কেমন করে ভোলালো বুঝি না। বাবা বিয়ের কথা বললেই তো কান্নাকাটি জুড়ে দিত আপু। আর এখন দেখ, ছেলে যদি এমন সুদর্শন স্টেবল হয় তাহলে আমি তো শুধু কান্না না, খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম বিয়ের জন্য। উষা মৃদু হেসে বলে, চিন্তা করিস না, তোর জন্যেও এমন কাউকে খুঁজে দেব। দুলাভাইয়ের মতো কে ইন্ডিয়া থেকে আসবে বিয়ে করতে? তাও আবার যেমন তেমন না, বাড়ি বিজনেস সব কিছু 3 মাসের মধ্যে গড়ে তুলে এখন একেবারে বাংলাদেশের বাসিন্দা। উষার কথায় আন্নি হ্যাঁ বলে মাথা নেড়ে পরোক্ষভাবে কিছু মনে পড়তেই দ্রুত বলে ফেলে, দুলাভাইয়ের ছোট ভাইকে দেখেছিস উষা? একদম ক্রাশ বয়, তো হ্যান্ডসাম। উফ, আমি তো পুরাই ক্রাশ খেয়ে গেছি। কি সুন্দর করে কথা বলে, পুরাই ফিদা। উষা গম্ভীর মুখে প্রশ্ন করে, নামটা কি যেন? শুনলাম। উষা, তোমায় কি এখন সব কাজ ফেলে খুঁজতে হবে? কতক্ষণ ধরে খুঁজছি, কোনো খবর আছে? তাড়াতাড়ি চলো, হলুদের অনুষ্ঠান শেষ হলে পরে কাঁদবে, আর তখন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। গড়গড় করে নিজের রুষ্ঠ কথা উগলে দিয়ে হম্বিদম্বি ভঙ্গিতে পায়ে পায়ে সামনে ছুটে চলে উষানি আলম। পরনে ভারী কাজ করা গোলাপি জামদানি শাড়ি, আর সেই শাড়ি যেন উষানি আলমের শরীরের দ্বিগুণ সৌন্দর্যে ফুটে উঠেছে। কোনো বোঝার উপায় নেই যে এই নারী একজন অষ্টাদশী কন্যার জননী। বয়স বাড়লেও তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। ডালা হাতে উষার মা এগিয়ে চলছে, আর উষা মায়ের রাগী কথা শুনে চুপচাপ আন্নির সাথে হেঁটে চলেছে মাকে অনুসরণ করে। তবে উষার ভেতরে চলছে এক অনর্গল ঝড়, যা উষাকে বিচলিত করে তুলছে। কিন্তু কাউকে কিছু বলতে পারছে না উষা। বারবার কানে বাজছে সেই চিরচেনা কণ্ঠস্বর। শাহ আলম নিবাসের খোলা লনে হলুদ সন্ধ্যার জমকালো আয়োজন। আকাশে জলজলে তারা, আর নিচে সাজানো ছোট স্টেজে অহনা নিজের লজ্জায় রাঙা মুখটা নিচু করে বসে আছে। কাজিনেরা তাকে নিয়ে এতক্ষণ ধরে মজা করছে, আর অহনা হাতজোড়া মুষ্টিবদ্ধ করে সব সয়ে নিচ্ছে চুপচাপ। এই সময় অহনার দুইজন ননাস এগিয়ে আসে, রায়হা আর রিন্তি। ইন্তিশারদের চাচাতো বোন তারা। ইমন সাহেবের পরিবার যৌথ পরিবার। ইমন সাহেবের ছোট ভাই রায়হান সাহেবের মেয়েরা এরা। কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও বহু বছর পরে সম্পর্কের সমস্ত দূরত্ব ভুলে আবারও সব এক করেছে দুই পরিবার। ভাবি, ভাইয়া যদি তোমায় এভাবে দেখতো পাগল হয়ে যেত। কি যে সুন্দর লাগছে না? আমি তো মেয়ে হয়েই বারবার তোমায় দেখছি। রিন্তির কথা শুনে অহনা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। চোখের সামনে বারবার ভেসে উঠছে তার স্বপ্ন পুরুষের মুখ। ইস্তিয়াক বারবার ফোন করেই যাচ্ছে, কিন্তু অহনা লজ্জায় তা রিসিভ করছে না। এমন সময় ফোনে টুট করে SMS ঢোকে। আমার হলুদিয়া পাখিকে দেখতে চাই, তিনি কি ধরা দিবেন এই অভাগার তরে? তবু অহনা কোনো উত্তর দেয় না। লজ্জায় যেন মাটির নিচে গিয়ে লুকাতে চায়। কি ভাবি, কোথায় হারিয়ে গেলে? রিন্তির প্রশ্নে অহনার হুঁশ ফিরে পায়। এই সময় রায়হা ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, অহনা, ফোনটা ধরো। ভাইয়া নাকি তোমাকে কল করছে, তুমি নাকি ধরছো না। ফোনটা রুমে রেখে চলে এসেছি আপু। আচ্ছা, তুমি আমার ফোনে কথা বলো, আমি তোমারটা এনে দেওয়ার ব্যবস্থা করছি। অহনা মাথা নেড়ে ফোনটা হাতে নেয়। রায়হা যেহেতু বড় ননাস, তার কথা ফেলতে পারে না। হাজারো লজ্জার মধ্যে ফোনটা রিসিভ করতেই স্ক্রিনে ভেসে ওঠে সুদর্শন এক পুরুষ অবয়ব। ইস্তিয়াক এক দৃষ্টিতে তাকিয়ে আছে হবু বউয়ের দিকে। অহনার মুখে হলুদের দাগ,
আর তাতেই যেন তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে উঠেছে। ইস্তিয়াক ঘোর লাগা কণ্ঠে বলে, তোমায় তোমায় মায়াভিনী লাগছে বউ। ফোন লাউডে থাকায় ইস্তিয়াকের কথা শুনে আশেপাশে সবাই হেসে ওঠে। অহনা অস্বস্তিতে ছটফট করতে থাকে। লোকটা এমন ঠোঁটকাটা, সবাই তো হাসছে আর সে লজ্জায় মরে যাচ্ছে। তাই এবার আর না, এইবার কিছু একটা বলে ফোনটা কেটে দিবে এমন ভাবতেই বলে ওঠে, সকলে মজা নিচ্ছে আপনার জন্য আমার। আপনি পরে কল করুন, আমি রাখছি। আমার বউয়ের সাথে কথা বলতেও পারবো না? এত বাচ্চাদের মতো করছো কেন? কে কি বললো বলুক, তুমি ফোন কাটবে না, ব্যাস। আমি রাখছি। তুমি যদি ফোন রাখো আমি কিন্তু সোজা চলে আসবো তোমার কাছে বউ। আমার সাহস নিয়ে তোমার কোনো সন্দেহ থাকার কথা না। এই কথা শুনে অহনা পরে মহা ফাঁপড়ে। অহনা কিছু বলবে, তবে তার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়। যদি সত্যি ইস্তিয়াক চলে আসে, এই চিন্তায় অহনার প্রাণ ওষ্ঠাগত। লোকটাকে যে এখনই থামাতে হবে, তাও শুধু কথা বলে। এই সময় সামনে উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহনা ডাক দেয়। উষা। উষা কাছে এলে অহনা তাকে নিজের দিকে টেনে নেয়। চাচাতো বোন হলেও কখনো উষাকে বড় বোনের অভাব বুঝতে দেয়নি অহনা। যতটা আন্নিকে ভালোবাসে তার থেকে গভীর ভালোবাসা রাখে উষার প্রতি। কান ঘেঁষে ফিসফিস করে বলে, উষা, আমার ঘর থেকে ফোনটা এনে দে তো। আচ্ছা, যাচ্ছি। ছোট্ট স্বীকৃতি দিয়ে ধীর পায়ে এগিয়ে যায় উষা আলম শানিবাসের দিকে। হলঘর পেরিয়ে উষা সোজা দোতলার করিডর দিয়ে গিয়ে দাঁড়ায় অহনার রুমের সামনে। নবটা ঘুরিয়ে দরজা খুলে ঢুকেই উষার চোখ পড়ে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে। দ্রুত পায়ে এগিয়ে ফোনটা তুলে নেয়, কিন্তু বেরিয়ে না গিয়ে উষা দাঁড়িয়ে পড়ে ঘরের স্বচ্ছ আয়নার সামনে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ হাত বাড়িয়ে কোমরের স্কার্টটা একটু নামিয়ে ফেলে উষা। ফর্সা ত্বক উন্মুক্ত হয়, আর সেখানেই পেটের কাছে লাল নখের আঁচড়। খানিক্ষণের জন্য দম আটকে আসে উষার। রেড চেরি সত্যি কি ফিরে এসেছে, নাকি সবটাই শুধু তার মনের ভুল? কপালে যে উষ্ণ ছোঁয়া স্মৃতি এখনো কাঁপিয়ে দিচ্ছে উষার ছোট্ট মনকে। তার উৎস কি সত্যি? সে মন জুড়ে তালগোল পাকানো প্রশ্নেরা ভিড় করে আসে। ঠিক তখনই ফোনটা অহনার ভাইব্রেট করে উঠলে উষার ধ্যান ভেঙে যায়। নিজেকে সামলে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় উষা। অন্যদিকে লম্বা লম্বা পা ফেলে একজন হেঁটে চলেছে শাহ আলম নিবাসের দিকে। চলার ভঙ্গিমা দারুণ, যেন ঠান্ডা মস্তিষ্কের খনি। এদিকে উষা তাড়াহুড়ো করে বেরিয়ে এসছে, ফোনটা থামার নামই যেন নিচ্ছে না। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে। মনে মনে হবু দুলাভাইকে অসংখ্য গালি দিচ্ছে। এতবার কোনো পাগলও ফোন করে না ভেবে হাই হুতাশ করতে থাকে অষ্টাদশী। এমন সময় ধপাস করে পড়ে যাওয়ার শব্দ হয়। বেখেয়ালিতে উষা তার সামনের পুরুষটিকে খেয়াল করেনি, যার দরুন ধাক্কা লেগে দুজনায় মাটিতে। এদিকে উষা মাটিতে লুটোপুটি খাচ্ছে, বেশ লেগেছে কোমরটায়। ও মাগো, কোমরটা গেল। বলে উষা চিল্লিয়ে ওঠে। তবে তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে পুরশালী ঠান্ডা হাতটা মুখ চেপে ধরে হিসিয়ে বলতে থাকে, চেঁচিও না, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। চাচাবো না তো কি? হ্যাঁ, আপনার বুকে ধাক্কা খেয়ে পড়েছি আর আপনি ঠান্ডা মাথায় বলছেন অ্যাক্সিডেন্ট? আমার কোমর তো পুরোই অফলাইন। উষার মেলোড্রামা দেখে ইন্তিশার কপাল কুঁচকে ফেলে। না হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে নিজেকে সংযত করে মুখে গম্ভীর ভাব টেনে বলে, এক্সকিউজ মি মিস, তোমার কোমর না, আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তুমি ধাক্কা দিয়ে সোজা আমার বুকে পড়েছ। উষা তড়িঘড়ি করে উঠে বসে। এতক্ষণ সেই লোকটার বুকে ছিল ভেবে অস্বস্তি বোধ করে, তবে নিজের ফ্রেম ঠিক রাখার জন্য উষা নিজের অস্বস্তি নিজের মধ্যে চেপে রেখে দৃঢ় কণ্ঠে বলে, দেখুন, এখানে সম্পূর্ণ দোষ আপনার। ইচ্ছে করে আমায় ধাক্কা দিয়েছেন, আবার সাফাই গাইছেন। রিয়েলি? আনমনা হয়ে হেঁটে তুমি এসেছ। তোমাকে সাইড দেওয়ার পরও তুমি ঠিক আমার উপর হুমড়ে খেয়েছ। এখানে সম্পূর্ণ দোষ তোমার, বুঝছো মেয়ে? দেখতে পাচ্ছে হলেও বেশ ঝগড়ুটে তুমি। নিজে সেধে এসে ধাক্কা দিয়ে আবার পা মিলিয়ে ঝগড়া করছো। বলতে বলতে ইন্তিশার উঠে দাঁড়ায়, তবে উষা তখনও ঘাসের উপর চুপ মেরে বসে। নিজের হাতটা বাড়িয়ে দেয় ইন্তিশার। উঠে এসো, আমি বাচ্চাদের সাথে ঝগড়া করি না। উষা হাত বাড়িয়ে দেয় নিজের। যেই ইন্তিশার হাত ধরবে অমনি উষা মুখে ভেঙচি কেটে হাত সরিয়ে নিজেই উঠে পড়ে। হাত পায়ের ময়লা ঝাড়ার ভঙ্গিমায় কাপড় নেড়ে নেড়ে বলে, দোষ আপনার, বুঝেছেন? আর দ্বিতীয়ত বাচ্চা বাচ্চা করবেন না, আমি যথেষ্ট বড়। এতদিনে 2 বাচ্চা। জিভ কাটে উষা, কথা আর শেষ করে না।
এদিকে ইন্তিশার উষার কথা শোনার জন্য তাকিয়ে থাকে, তবে সেগুড়ে বালি দিয়ে কথার মাঝখানে উষা চুপ মেরে যায়। ইন্তিশার এতে কিছু বলবে তার আগেই উষা ছুটে সামনের দিকে চলে যায়। আর ইন্তিশার উষার যাওয়ার দিকে তাকিয়ে থেকে দুষ্ট হাসে, মনে মনে বলে, কত দূরে পালাবে রূপাঞ্চল? সেই তো রেড চেয়ারের কাছেই নিজেকে সমর্পণ করতে হবে। রাত 10টা। সামনের বড় 2 সাউন্ড বক্স থেকে হিন্দি গান বাজছে। গানের তালে তাল মিলিয়ে অহনার কাজিনেরা নাচছে। আপাতত খাবারের পাট চুকিয়ে বড়রা যে যার মতো বিশ্রাম নিচ্ছে। শুধু ইয়াং জেনারেশন নিজেদের মতো আনন্দ করছে। এদিকে সামনের একটা টেবিলের পাশে চেয়ারে অহনা বসে আছে, আর তার ঠিক সামনেই বসে আছে ইস্তিয়াক। বড়রা এখনো কিছু বুঝতে পারেনি। জামাই বিয়ের আগেই বইয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে, তবে ইস্তিয়াক এসব লেম কথা পাত্তা দেয় না। তার চোখ জোড়া শুধুমাত্র সামনে থাকা সুশ্রী মুখশ্রীতে নিবদ্ধ। আর কিছুক্ষণের মধ্যেই তো মেয়েটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। অন্যদিকে ইস্তিয়াক যে সত্যিই এত রাতে চলে আসবে সেটা অহনা কল্পনাও করেনি। ভেবেছিল এমনি বলেছে, কিন্তু অহনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এখন তার সামনেই বসে আছে বেহায়া লোকটা। রাগে কটমট করে তাকিয়ে আছে অহনা, আর ভাবছে বাড়ির সবাই যদি জানতে পারে তো কি কেলেঙ্কারি হবে। উষা, ওই যে দেখ, ফোনে কথা বলছে, ওইটা অহনাপুর দেবর। আনির কথা অনুসরণ করে উষা তাকিয়ে দেখে সামনে ইন্তিশার কারোর সাথে কথা বলছে। কোলের ওপর খোলা পড়ে আছে ল্যাপটপ। লোকটা হলুদের তত্ত্ব দিতে এসেও কাজে ব্যস্ত ভেবেই উষা মুখ বিকৃত করে ফেলে। ভারী বেয়াদব লোক, তখন আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, কোমরটা এখনো ব্যথা টনটন করছে আমার। আনি অবাক হয় উষার কথায়। যে জায়গায় সবাই ওই লোকটার সঙ্গে কথা বলতে পারছে না, সেখানে উষাকে ধাক্কা মেরেছে বলে বিশ্বাস করতে পারছে না। অবাক দৃষ্টিতে একবার উষা আর একবার ইন্তিশারকে দেখে বলে, বিশ্বাস হয় না বনু, উনি তোকে ধাক্কা মেরেছেন নাকি তুই ওনাকে ধাক্কা মেরে এখন ওনার নাম দিচ্ছিস? তোকে দিয়ে আমার বিশ্বাস হয় না উষা। সরাসরি উষা দোষ দিচ্ছে, তাও নিজের বোন ভেবে উষা অবাক হয়। অচেনা অজানা লোকটার জন্য আন্নি তাকে এইভাবে বলতে পারলো। ভেতরে ভেতরে ফুঁসে ওঠে, লোকটা কি এমন কালো জাদু করেছে সবার উপর আল্লাহই জানে। আন্নির দিকে কঠোর নজর দিয়ে উষা শাসিয়ে বলে, শোন আন্নির বাচ্চা, আমি কাউকে ধাক্কা দিইনি, উনিই আমায় ধাক্কা দিয়েছেন। আর আমি তোর 1 মাসের বড়, তাই আমি যা বলবো তাই তুই শুনবি, হ্যাঁ মিলাবি, বুঝলি? অচেনা মানুষের জন্য নিজের বোনকে অবিশ্বাস করবি? যদি না শুনিস দেখিস বড় মাকে গিয়ে তোর নামে বিচার দেব আমি। ঠিক আছে মেরি মা, যা বলবি তাই হবে, তবে মাকে কিছু বলিস না লক্ষ্মীটি। ধমকানোই কাজে লেগেছে ভেবে উষা গর্ববোধ করে। আনির কাঁধে গা এলিয়ে সামনে তাকিয়ে ইন্তিশারকে ফলো করে, কিন্তু বেশিক্ষণ চোখ রাখে না, চোখ ফিরিয়ে নেয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোমর আর পা দুটো ব্যথায় ভুগছে মনে হয়। আনিকে একটু থাকতে বলে উষা চেয়ার নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে খুঁজে বেড়ায় কোনো ফাঁকা চেয়ার নেই। ঠিক সামনের দিকে 2টো চেয়ার ফাঁকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এমন সময় উষা অনুভব করে একটা ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে ঘুরে দাঁড়িয়ে উষা দেখে ইন্তিশারকে, হাত দুটো বুকে ভাঁজ করে তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। উষা জিজ্ঞেস করে, সমস্যা কি? ধাক্কা দিয়ে ফেলে দিয়ে শান্তি হয়নি, এখন ভয় দেখিয়ে মেরে ফেলতে চান? তবে ইন্তিশার কিছু বলে না, চুপ করে আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে থাকে। উষা বিরক্তিতে আর কিছু না বলে চেয়ার টেনে সামনে যত এগিয়ে চলে ইন্তিশারও উষার পিছে পিছে হাঁটে, যেন উষাকে কিছু থেকে প্রটেক্ট করছে। উষা সব লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। একসময় উষা চেয়ার দুটো হাত থেকে রেখে ইন্তিশারকে বলে, আচ্ছা, আপনি কি মতলব নিয়ে আমার পেছনে পড়েছেন বলেন তো? আপনি আবার আমাকে কিডন্যাপ করার জন্য পেছনে পড়েননি তো? উষার বোকা বোকা প্রশ্নে ইন্তিশার হেসে ফেলে। তোমার মতো মেয়েকে আমি কিডন্যাপ? নিজেকে কি বিলিয়নিয়ার মনে করো? তাহলে পিছনে কেন পড়েছেন? ফর ইউর ক্যান ইনফরমেশন, তোমার ড্রেসের হুক পুরো খুলে গেছে। উষা রেগে বলে ওঠে, অসভ্য লোক, মজা করার জায়গা পাচ্ছেন না? এক্ষুনি সবাইকে ডাকছি, ওয়েট, আমি আপনাকে জেলে পাঠাবো। ইন্তিশার বিস্ময়ে গোল গোল চোখে তাকিয়ে থাকে উষার দিকে। ভালোর কি যুগ জামানা শেষ ভেবে মনে মনে বলে, একই তো উপকার করছে, দুইয়ে তাকিয়ে জেলে পাঠাবে? রাগটা বেশ জমে ওঠে ইন্তিশারের। নিজের ধৈর্যের বাঁধ ভেঙে তো বলেই ফেলে, হাত দিয়ে দেখো ইডিয়েট, আমি সত্যি না মিথ্যা বলছি। উষার সঙ্গে পেছনে হাত বাড়ালো। সত্যি পিঠের অনেকখানি অংশ উন্মুক্ত। লজ্জায় উষার গা ঘেমে ওঠে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটার জন্য। এতক্ষণ তাহলে সত্যিই বলছিল।
পাকনামি করতে করতে খোলা পিঠ নিয়েই এতক্ষণ ঘুরেছে ভেবে মনে হলো মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে, অথবা ওই লোকটার কাছ থেকে পালিয়ে যেতে পারলে ভালো লাগতো। বিশ্বাস হয়েছে? এখন এটা ঠিক করে ফেলো দ্রুত। উষা আমতা আমতা কণ্ঠে বলল, একা পারবো না ভাইয়া, আই নিড হেল্প। আপনি কাউকে একটু ডেকে দিন না, আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি। উষার সরল স্বীকারোক্তি শুনে ইন্তিশার কিছুটা নরম হয়, তবে সঙ্গে সঙ্গে নিজের চেহারায় একটা দুষ্টু হাসি টেনে মুখ নামিয়ে উষার কানে ফিসফিসিয়ে বলে, তেলটা সামলিয়ে। উন্মুক্ত পিঠে সূর্যের তীক্ষ্ণ আলো সেই কখন থেকে এসে পড়ছে, তবে ঘুমন্ত ব্যক্তির সে বিষয়ে বিন্দু মাত্র হুঁশ নেই। বাইরে তখন ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। দিন এখনো পুরোপুরি শুরু হয়নি, অথচ সূর্যের আগুনে রঙা আভা আগেই জানান দিয়ে দিচ্ছে আজকের দিনটা প্রচণ্ড গরমে ভরা হবে। মামির সঙ্গে ঝগড়া করে সূর্যদেব বুঝি রাগে উত্থাল, তার প্রতিচ্ছবি যেন এই সকালের আলোতেই। অন্যদিকে ঘুমের ঘোরে ইন্তিশার বাম কাঁধ থেকে ডান কাঁধে গড়ায়, বুকে রাখা নরম বালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। ইন্তিশারের ঘুমন্ত অবয়বে এক ধরনের নিষ্পাপ প্রশান্তি ফুটে আছে। এই দৃশ্য অনেকক্ষণ ধরে হাঁ করে তাকিয়ে দেখছে রিন্তি। প্রথম দিন যেদিন ইন্তিশারেরা এসেছিল সেদিনই তার মনের অজান্তে জায়গা করে নিয়েছিল এই গম্ভীর স্বল্পভাষী পুরুষটি। রিন্তির দৃষ্টি স্থির ইন্তিশারের সৌম্য অবয়বে, ফর্সা মসৃণ ত্বকে সূর্যের আলো যেন আরো দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। মুগ্ধ চোখে একটানা তাকিয়ে থেকে রিন্তি অজান্তেই হাত বাড়ায় ইন্তিশারের নগ্ন পিঠে আলতোভাবে ছুঁয়ে দেওয়ার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেডসাইড টেবিলে রাখা ইন্তিশারের ফোনটা হঠাৎ ভাইব্রেট করতে শুরু করে। শব্দে চমকে গিয়ে রিন্তি তড়িঘড়ি করে হাত সরিয়ে পিছিয়ে আসে, মনে হয় যেন ধরা পড়ে যাবে। এদিকে ইন্তিশার ফোনের সাউন্ডে ঘুম থেকে উঠে বসে। আধো চোখে সামনে তাকিয়ে দেখে রিন্তি অস্বস্তিতে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে পাশে থাকা টি শার্টটা দ্রুত টেনে গায়ে জড়িয়ে কড়া চোখে রিন্তির দিকে তাকিয়ে ইন্তিশার বলে ওঠে, আমার রুমে তুমি কি করছো রিন্তি? আসলে ভাইয়া আপনাকে ডাকতে পাঠিয়েছে বড় মা। রিন্তির তোতলানোর স্বরে ইন্তিশারের কেমন একটা খটকা লাগে, তবে সেসব পাত্তা না দিয়ে সে বিছানা থেকে নেমে দাঁড়ায়। জানালার পাশে গিয়ে দুই হাতে পর্দা সরিয়ে দিয়ে পেছনে না ঘুরেই বলে, দাঁড়িয়ে থেকে আমার মুখ দেখার মতো বলিনি তোমায়, দ্রুত রুম থেকে বেরিয়ে যাও। রিন্তি সাথে সাথে বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু তখনই ইন্তিশারের কঠিন স্বর আবার ভেসে আসে, আমার রুমের আশেপাশে যেন তোমাকে আর না দেখা যায়। দরকার হলে অবশ্যই পারমিশন নিয়ে আসবে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যতটা সাহস নিয়ে ইন্তিশারের ঘরে ঢুকেছিল ঠিক তার দ্বিগুণ ভয়ে ঘর থেকে বেরিয়ে যায় রিন্তি। বুঝতে পারে না সব মেয়ের সাথে এমন খারাপ ব্যবহার কেন করে ইন্তিশার। মেয়েদের প্রতি তার কি কোনো অ্যালার্জি, নাকি কাউকে ভালোবেসে মন পড়ার ইতিহাস আছে? এসব ভাবতে ভাবতে রিন্তি নিচে নেমে যায়। এদিকে ইন্তিশার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে। জলজলে এক ছোট্ট বাচ্চা মেয়ের ছবি সেখানে। ইন্তিশার ধীরে ঠোঁট ছুঁয়ে দেয় ছবিটার ওপর। কি রে, কি করছিস ওখানে? ব্রেকফাস্ট করে একটু বেরোতে হবে, আহনাকে পার্লারে দিয়ে আসতে হবে। তুই রেডি হতো ইনু, তাড়াতাড়ি। পেছন থেকে ভাইয়ের গলা কানে আসতে ইন্তিশার ফোনটা পকেটে ঢুকিয়ে জানালার পর্দা টেনে সামনে এসে দাঁড়ায়। পরনের ট্রাউজারের পকেটে দুই হাত গুজে গম্ভীর ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ইটস 7:30 AM নাও, অথচ তোমার বউকে এখনই পার্লারে যেতে হবে? বুঝি না, আটা মধ্যে মেখে সুন্দর হওয়া দিয়ে লাভ কি? সে তো সব ধুয়েই যাবে। শুধু শুধু আমার বউকে টানবি না, তোর বউ ময়দা সুন্দরী হবে, দেখে নিস। ইন্তিশার মাথা চুলকাতে চুলকাতে ভাইয়ের কাঁধে হেলান দিয়ে এক দুষ্টু হাসি ছড়ে। ইস্তিয়াক বুঝে উঠতে পারে না হঠাৎ এর এমন কেন আচরণ। কিছু বলবে কিনা এই নিয়ে ভাবছে, তার আগেই আমার বউটা ন্যাচারাল সুন্দরী ভাই, দেখলেই শুধু কেমন কেমন লাগে। মনে একটু টেস্ট করি, তিতা না মিঠা। ইনু, ভারে নির্লজ্জ হয়ে গেছিস। বড় ভাইয়ের সামনে এইসব বলতে লজ্জাও করছে না তোর? ওকে দেখলে এমন হয় ভাই, কন্ট্রোল করা যায় না। আই মিস ইউ উষা। শেষ কথাটা ইন্তিশার বলে ফেলে শূন্য ফ্লোরের দিকে তাকিয়ে। ওর গলায় কেমন একটা হাহাকার মিশে থাকে। ইস্তিয়াকের চেহারায় তখন চিন্তার ছাপ স্পষ্ট। যদি ইয়ানুর সাহেব জেনে যান 8 বছর আগে ঠিক কী কারণে তাকে হঠাৎ বাংলাদেশে ফিরতে হয়েছিল, তাহলে কি কখনো উষার জন্য ইন্তিশারকে গ্রহণ করবেন? তার উপর বয়সের পার্থক্য অনেকটাই। কিভাবে একজন বাবা 28 বছরের যুবকের হাতে তুলে দেবেন নিজের 18 বছরের কিশোরী মেয়েকে?
ইন্তিশার বুঝতে পারে ভাই চুপ করে গেছে কারণটা কি, তবে সে কিছু বলে না। একটু দূরে সরে গিয়ে ধপ করে গিয়ে বসে পড়ে বিছানায়। ইনো, উষাকে এইসব থেকে আর কতদিন দূরে রাখবি? কখনো না কখনো তো জানবেই আমরা আসলে কে। তখন যদি তোকে ফুল বোঝে। জানি না ভাই কিছু, তবে যদি কখনো ওর চোখে আমার জন্য ভালোবাসা ছায়া দেখি তাহলে নিজেকে আটকাতে পারবো না। ইয়ানুর আঙ্কেল মানবেন তো? সমাজ কি বলবে? ইন্তিশার শুধু এক ফালি মলিন হাসি হাসে। সে চোখ বন্ধ করলেই মেয়েটার মুখ ভেসে ওঠে। ওকে ছাড়া যে ইন্তিশার নিজেকে কল্পনা করতে পারে না। সবকিছু অসহ্য লাগতে থাকে। হঠাৎ ইন্তিশার চোখ বন্ধ করে। ঠোঁট বেয়ে ভেসে আসে দুইটি স্তব্ধ অথচ তীব্র আবেগঘন লাইন। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শাহ আলম নিবাসের হলরুমে বসে আছে ইন্তিশার ও ইস্তিয়াক। ঘড়িতে তখন 10:15। কিছুক্ষণ আগেই দুই ভাই অহনা, আন্নি ও উষাকে পার্লারে নামিয়ে দিয়ে এসেছে। তবে গাড়ি নিজেদের বাড়ির দিকে না ঘুরিয়ে ইন্তিশার সোজা এসে থামিয়েছে উষাদের বাড়িতে। কেন এনেছে সে বিষয়ে ইন্তিশার এখনো ইস্তিয়াকে কিছুই বলেনি। তবে ইস্তিয়াকের ভেতরে অজানা এক অস্বস্তি জমতে শুরু করেছে এ সময়ে, যখন আর কিছুক্ষণের মধ্যেই তার বিয়ে। অন্যদিকে হবু জামাইকে দেখে যেন কিছু খারাপ হয়েছে এই ভয়ে সামনে বসে আছে অহনার বাবা আনোয়ার সাহেব এবং তার ছোট ভাই ইয়ানুর সাহেব, সঙ্গে তাদের দুই সহধর্মিণী ওশানী বেগম ও আঞ্জুমান। সবাই একে অপরের মুখ চেয়ে চুপচাপ বসে আছেন। নীরবতা ভেঙে আনোয়ার সাহেব এবার প্রশ্ন করে ওঠেন, বাবা কিছু হয়েছে? একটু পরেই তো বিয়ে, অথচ এখন এখানে। হবু শ্বশুরের মুখের দিকে তাকিয়ে ইস্তিয়াক দেখে লোকটা টেনশনে জমে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ইস্তিয়াক হালকা হাসি দিয়ে বলে ওঠে, না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আসলে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট? ইস্তিয়াক এবার ইন্তিশারকে কোনোই দিয়ে ধাক্কা দেয়। যা বলার জন্য এসেছে এখনই যেন তা বলে। ইন্তিশার ইয়ানুর সাহেবের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার ভাবভঙ্গি কেমন। তবে ইস্তিয়াক আবারও খোঁচা দিলে ইন্তিশার নিজেকে প্রস্তুত করে বলে ওঠে, ইয়ানুর আঙ্কেল, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে। ইয়ানুর আলম বুঝিয়ে উঠতে পারেন না কি রিকোয়েস্ট হতে পারে। চোখের ইশারায় জানতে চাই, কি রিকোয়েস্ট? এখানে ভাইয়ার বিয়ের সূত্রে এসেছে, কিন্তু কাকতালীয়ভাবে আপনাদের সাথে আবার দেখা। আমরা সবাই জানি আমরা আসলে কে, কিন্তু উষা কিছুই জানে না। আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আসল পরিচয়টা যেন উষার অজানাই থাকে। সবই বুঝলাম, কিন্তু কেমন রিকোয়েস্টের কারণ কি? ইনু তুষার? বাবা মা আর আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। ইন্তিশারের এমন সরল বাচ্চামো ভরা আবদার শুনে এতক্ষণ গম্ভীর থাকা ইয়ানুর আলম হেসে ফেলেন। নিজের হাসি চেপে তিনি ইন্তিশারকে আশ্বস্ত করেন উষা কিছু জানতে পারবে না। বাকি সবাইও হ্যাঁ মিলিয়ে হালকা হেসে ফেলে, বিশেষ করে উষানী আলম, যিনি ইন্তিশারকে বরাবরই পছন্দ করেন। ছেলেটা পরিশ্রমী, নামকরা ডাক্তার আর সবার আদরের। গম্ভীর হলেও স্বল্পভাষী, কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। অপ্রয়োজনে কোনো ঝামেলায় জড়ায় না। তাহলে উঠি আঙ্কেল, দেরি হয়ে যাবে। দুই ভাই একসাথে উঠে দাঁড়ায়। ঘড়িতে তখন 10:30। এখন বাড়িতে না পৌঁছালে বরযাত্রী বেরোতে দেরি হবে। তখন আরেক রকম ঝামেলা। আনোয়ার সাহেব সহ সকলে সম্মতি জানায় যাওয়ার ব্যাপারে। বিয়ে বাড়িতে এখন সবার অনেক মজা, আর কিছুক্ষণ পরে বরযাত্রীও আসবে। তখন ব্যস্ততা আরও বেড়ে যাবে। আর কোনো কথা না বাড়িয়ে বিদায় জানিয়ে দুই ভাই গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লাল টুকটুকে সেজে বসে আছে অহনা, চোখ ধাঁধানো লাল বেনারসি, ভারী গয়নায় নিজেকে মুড়িয়েছে।
চুলে তাজা রক্ত লাল গোলাপ, নাকে মিলিয়ে পড়া নথ, গালে হালকা বুরুষে ছোঁয়া, সব মিলিয়ে একদম নববধূর মতো দেখাচ্ছে তাকে। বাহিরে তখন চারদিক থেকে জোহরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। অহনার সাজ শেষ হয়েছে অনেক আগেই। এখন আন্নির সাজানো শেষের পথে, শুধু উষার সাজ বাকি। এদিকে অহনার ফোনে একের পর এক কল আসছে বাড়ি থেকে। জানানো হচ্ছে বরযাত্রী রওনা হয়ে গেছে, অথচ মেয়েগুলোর এখনো কোনো খবর নেই। অহনা মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আন্নির সাজ শেষ, এখন শুধু উষার বাকি। অথচ আঞ্জুমান মেয়েকে এখনই বাড়ি ফিরতে বলেছেন। 1 সেকেন্ড দেরি তিনি আর সহ্য করবেন না। পাশ থেকে আন্নি পরনের লেহেঙ্গাটা উঁচু করে বোনের দিকে এগিয়ে আসে। সেও নিজেকে সাজিয়েছে সম্পূর্ণ ওয়েস্টার্ন লুকে, স্মোকি আই, নোট লিপস্টিক, তাকেও অসাধারণ লাগছে দেখতে। কম্পায়মান ফোনের শব্দে অহনার ধ্যান ভেঙে যায়। কি করবে ভেবে না পেয়ে চটজলদি ইন্তিশারের কথা মনে পড়ে। যে ভাবা সেই কাজ। সাথে সাথে ডায়াল লিস্টে ইন্তিশারকে কল দেয় অহনা। 1 বার 2 বার 3 বারে গিয়ে অবশেষে ফোনটা রিসিভ হয়। অহনা চিন্তিত ভঙ্গিতে ওপারের মানুষটিকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে, ভাইয়া বিপদে পড়েছি, উদ্ধার করুন প্লিজ। গম্ভীর কণ্ঠে। সাথে সাথে ইন্তিশার উত্তর দেয়, কি হেল্প, খুলে বলো অহনা। আমরা এখনো পার্লারে আছি। আমার আর আন্নির সাজ কমপ্লিট হলেও ওষার হয়নি এখনো, অথচ বাসা থেকে এখনই তাড়া দিচ্ছে। আপনি যদি উষাকে রিসিভ করে একটু বাসায় দিয়ে আসতেন খুব উপকৃত হতাম। চলন্ত গাড়িতে উষার নাম শুনেই ইন্তিশার সাইডে গাড়ি পার্ক করে ফেলে। ভালো করে আবার শোনার জন্য ফোনটা এতক্ষণ সামনে থাকলেও এবার কানে চাপে। কিছু না জানার ভান ধরে আবার জিজ্ঞেস করে, উষা মানে তোমার চাচাতো বোন? হ্যাঁ। যদি বলে পারবো না তাহলে? উপাস থেকে উত্তেজিত কণ্ঠ ভেসে আসে। অহনা অসহায়ভাবে আবারও বলে, প্লিজ ভাইয়া। ওকে, I'll be there in 5 minutes. You go out now and tell Usha to wait for me. ইন্তিশার আসবে শুনে অহনা চিন্তামুক্ত হয়। দ্রুত আনিকে নিয়ে বেরিয়ে পড়ে এবং উষাকে তৈরি হতে বলে। উষাও আর দ্বিমত করে না পরিস্থিতি দেখে, তবে যাওয়ার আগে বলে যায় না তাকে কে নিতে আসবে, শুধু বলে সময় মতো কেউ নিতে আসবে। এদিকে ইন্তিশার কল করে ইস্তিয়াককে জানায় যে সে সোজা অহনাদের বাড়িতেই যাবে। ইস্তিয়াক জোর করলে সে বলে তার হুট করে কাজের চাপ পড়েছে, সে সোজা বিয়ের আগেই পৌঁছে যাবে। ইস্তিয়াক আর জোর করে না, আসবে বলেছে মানে আসবেই, এইটা তার বিশ্বাস। অন্যদিকে উষা বারবার বারণ করেই চলেছে তার এত হেভি মেকআপ পছন্দ না, তাকে হালকা কিছু সাজিয়ে দিতে। আপু আমার হালকাভাবে কিছু করে দিন, আমি এত মেকআপ ক্যারি করতে পারবো না। ঠিক আছে, আমি চেষ্টা করছি ন্যাচারালভাবে মেকআপ শেষ করার। সময় নিয়ে শেষবারের মতো গাল লাল আভায় রাঙিয়ে উষার সাজ শেষ করে মেকআপ আর্টিস্ট। লম্বা কেশরাশি পিঠে ছড়িয়ে দিয়ে কানের একপাশে তাজা রক্ত লাল গোলাপ গুজেছে মেয়েটা। বিয়ের সাজের সাথে মিলিয়ে লাল খয়েরি লেহেঙ্গা পরেছে উষা। এমন সময় গাড়ির হর্ন কানে আসতেই উষা বুঝে ফেলে তাকে নিতে কেউ এসে গেছে। উষা দ্রুত নিজের সব কিছু গুছিয়ে বাহিরে বেরিয়ে যায়। বাহিরে বেরিয়ে চোখ যেন চড়ক গাছ। সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ইন্তিশার। এখনো তাকে খেয়াল করেনি, ফোনে কথা বলছে আনমনা হয়ে। গতদিনের ঘটনার জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে যায় উষা। ইন্তিশারকে দেখে অস্বস্তি আর লজ্জা পেতে থাকে। এদিকে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে ইন্তিশার সামনে তাকাতেই চোখ গিয়ে পড়ে উষার উপর। কেমন ঘুরে হারিয়ে যেতে থাকে সে। উষার দিকে থেকে চোখ সরাতে ব্যর্থ হয়। বাম পাশে হৃদযন্ত্রটা বেসামাল হয়ে লাফাতে থাকে। নিজের অজান্তেই ইন্তিশার 2 হাত বুকে চেপে ধরে। ইন্তিশারের তাকানোতে উষা অস্বস্তি বোধ করে। লজ্জায় মিয়ে গিয়ে খামচে ধরে লেহেঙ্গার 2 ধার। সরল উষা। আর ইন্তিশার উষাকে স্বাভাবিক করতে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে ওঠে, এদিকে এসো, দেরি হয়ে যাচ্ছে। উষাও নিজেকে ঠিক করে এগিয়ে যায় গাড়ির দিকে। সামনে আসতেই ইন্তিশার ফ্রন্ট সিটে বসতে বলে। নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। আর সময় নষ্ট না করে গাড়ি ঘুরিয়ে সোজা শাহ আলম নিবাসের দিকে রওনা দেয়। এদিকে জানালার বাতাসে উষার ছড়িয়ে রাখা চুল বারবার ইন্তিশারের মুখে এসে পড়ে। ইন্তিশার বিরক্ত হওয়ার বদলে চুলের গন্ধ যত গভীরভাবে শুকতে থাকে নিজেকে উন্মাদ মনে হতে থাকে। অথচ সরল উষার এসব কিছুতে খেয়াল নেই। জানালায় হাত রেখে চুপচাপ থুতনি ঠেকিয়ে শহর দেখে নিতে ব্যস্ত। তোমার চুলের গভীর মাদকতা যেন নেশার নিষিদ্ধ ঘ্রাণ। নিয়ন্ত্রণ হারিয়ে অন্ধকার তরণীতে ডুবে যাচ্ছে। রূপাঞ্চল,
চট করে ঘাড় ঘুরিয়ে ফেলে উষা। একটু আগেই কি লোকটা তাকে রূপাঞ্চল বলে ডাকলো? মুহূর্তের মধ্যে উষার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা দেয়। দ্রুত বলে ওঠে, ভাইয়া, আপনি কি আমায় ডাকলেন? নিজের ভুলটা বুঝতে পেরে ইন্তিশার মাথা নাড়িয়ে বলে। তোমার চুলগুলো সরিয়ে নাও, আমি বিরক্ত বোধ করছি। উষা যেন আকাশ থেকে পড়ে। এমন খটখটে কথা শুনে সাথে সাথে চুল টেনে আবারও ঘাড় ঘুরিয়ে বাইরে তাকায়। লোকটা কি বলল? তার চুলে সে বিরক্ত হচ্ছে? কি অসভ্য বর্বর লোক! এমন লোক জীবনে দেখেনি উষা। রাগে নাকের ডগাটা লাল হয়ে যায়। মনে মনে প্রতিজ্ঞা করে জীবনে এ লোকের সামনে আর আসবে না। কাল থেকে বারবার অপমান করছে, এর যোগ্য জবাব উষা ঠিকই দেবে। বাচ্চাদের নাক ফুলিয়ে রাগ করতে নেই। হালকা খোঁচা মেরে কথাটা বলতেই রাগে গাল ফুলিয়ে মুখ না ঘুরিয়ে উষা ফট করে জবাব দেয়, কেন? বাচ্চাদের বুঝি রাগ করার উপর বারণ আছে? বারণ তো আছে, তাছাড়া কামড়ে দিতে কেউ দুবারও ভাবে না। ইন্তিশার ভঙ্গিটা এমন করে যেন খুব সাধারণ কথা বলছে। এদিকে উষার চোখ কপালে। কে কামড়ে দেবে? ইন্তিশারের ঠোঁটে দুষ্টু হাসি খেলে যায়। তবে সে আর কিছু না বলে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গম্ভীর হয়ে জানালা দিয়ে তাকিয়ে থাকে যেন প্রশ্নটাই শোনেনি। কিন্তু উষার শান্ত থাকা সম্ভব হয় না। একে তো ঘোর বিরক্তিকর পুরুষ, তার উপর কথা মাঝ পথে থামিয়ে এখন এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন কিছুই হয়নি। মনে হাজারটা প্রশ্ন দোলা দিতে থাকে। কে কামড়াবে? কেন কামড়াবে? রাগের জন্য নাকি অন্য কিছু? কপাল কুঁচকে উষা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্তিশারের দিকে। মুখে না বলেও ভেতরে ভেতরে উত্তরের জন্য অস্থির হয়ে পড়েছে। আর এদিকে ইন্তিশার ফ্রন্ট মিররে এক ঝলক তাকিয়ে সবকিছু উপভোগ করছে। মেয়েটার প্রতিটা অভিব্যক্তি যেন তার চোখের পটে আঁকা হচ্ছে। বিশেষ করে রেগে গিয়ে লাল হওয়া নাকটা দেখে নিজের নিয়ন্ত্রণ হারানোর মতো অবস্থা তার। মেয়েটা যদি জানতো ওর ফুলে ওঠা নাকটাই তাকে কামড় দিতে বাধ্য করছে, তাহলে নিজেই আয়না দেখে নাক চাপা দিয়ে বসে থাকতো। মনে মনে ভাবে ইন্তিশার, আর আড়ালেই হেসে ফেলে। তোর রেড ছেড়ে দেখা পাবি না উষা, এসব পাগলামো বন্ধ কর। কতদিন এভাবে দূরে থাকা মানুষটার জন্য অপেক্ষা করবি? সে কি আদৌ তোকে মনে রেখেছে, না তোর কিছু মনে আছে? চাচু বা চাচিমা কেউ তো এসব বিষয় কিছুই বলতে চায় না। তাহলে কিভাবে খুঁজবি তোর ভালোবাসার মানুষকে? জানি না রে, তবে আমি আমার রেড চেরিকে ঠিক খুঁজে বের করবো, দেখিস। আত্মবিশ্বাসী স্বরে আন্নির সাথে কথা বলছে উষা, যেন সে জানে তার ভালোবাসার মানুষকে ঠিক খুঁজে বের করতেই পারবে। তবে এটা কি আদৌ সম্ভব? পাগলামো বন্ধ কর। প্যারাম্বুর ওয়ার্কশপের আশেপাশে ছিলি শুধু, এইটুকুই তোর মনে আছে। ছেলেটার নাম দিয়ে কি খোঁজ মিলবে? 8 বছর আগের ঘটনা। এতদিনে তোর রেড ছেড়ে বিয়ে করে বাচ্চা কাচ্চাও নিয়ে ফেলেছে। না, আমার বিশ্বাস উনি আমাকে খুঁজে নেবেন, অথবা আমিই খুঁজে নেব। আমাদের একটা সংসার হবে, তারপর হালি হালি বাচ্চাদের একটা গোডাউন দেব। উষার হালি হালি বাচ্চারা গোডাউন কথা শুনে আন্নি হেসে কুটি কুটি হতে থাকে। মেয়েটা একেবারে পাগল হয়ে গেছে অজানা অজানা লোকটার জন্য। উষাকে রাগাতে আন্নি হেসে বলে, তুই তো নিজেই বাচ্চা, আবার হালি হালি বাচ্চার গোডাউনের স্বপ্ন দেখিস? দেখি। তোর রেড চিরির হদিস নেই, অথচ বাচ্চার স্বপ্ন দেখি। হাউ ফানি উষা। উষা অসহায় ভঙ্গিতে চেয়ারে ভালো করে ঠেস দিয়ে নড়ে চড়ে বসে। পা দুটো গুটিয়ে নিয়ে হাঁটুতে মুখটা নামিয়ে ফেলে। বিগত 8 বছরে সে তার রেড চেরিকে মনে রেখেছে। অনেকবার জানতে চেয়েছে কেমন আছে সে, তবে এই ছোট্ট উষা বারবার ব্যর্থ হয়েছে, কিছুই জানতে পারেনি। বাবা মাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে কোনো না কোনো কারণে এড়িয়ে যায়, অথবা উষাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এর সঠিক কারণটা উষা আদৌ জানে না। বন্ধুর মতো বোনকে ছোটবেলা থেকে তার ইন্ডিয়ান জীবন, তার ভালো লাগার প্রথম পুরুষ সব কথা শেয়ার করত হাসি মুখে। কবে যে দেখতে দেখতে ছোট্ট উষা অষ্টাদশীতে পা রাখলো খেয়ালই নেই। উষা মন খারাপ করে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। আন্নি বুঝতে পারে উষার মনের অবস্থা, তাই চটজলদি বলে, উষা, একটা বুদ্ধি এসেছে মাথায়। ঠোঁট উল্টিয়ে উষা জানতে চায়, কি? একটা কাজ করি চল, আমরা ইস্তিয়াক ভাইয়া বা তার ভাইয়ের কাছ থেকে সাহায্য নিতে পারি। তারাও তো ইন্ডিয়া থেকে এসেছে। আবার তোর রেড চেরি মেডিকেলের ছাত্র ছিল, লোকটা হয়তো সাহায্য করতে পারে। আনির কথায় উষা দ্বিমত পোষণ করে বলে, আমি কখনো ওই অসভ্য বর্বর লোকটার থেকে সাহায্য নেব না। এই টপিক বাদ দে, আমি নিজেই খুঁজে নেব। তা কিভাবে খুঁজবি? ইন্ডিয়া যাবি না কাউকে চিনিসও?
বিপদের সময় গাধাকেও গরু বানিয়ে হাল চাষ করতে হয়, বুঝলি? তবুও আমি কখনো চাইবো না সাহায্য। তাহলে তোর রেড চেরিকে ভুলে যা। যতই উষা না বলুক, আন্নির কথায় মনে মনে ভাবতে থাকে যদি সে রেড চেরিকে খুঁজতেই চায় তাহলে ওই অসভ্য লোকটা সাহায্য নিলেও হয়তো কিছুটা উপকার হবে। কিন্তু কিভাবে যে সাহায্য চাইবে যদি লোকটা বারণ করে দেয় বা বাবা মাকে কিছু বলে দেয়, তাহলে উষানি আলম একটা মার মাটিতে ফেলবেন না নিশ্চিত। কি করবে ভাবতে থাকে উষা। তবে শেষের দিকে আন্নি ভালো একটা আইডিয়া দেয়। উষা, কাজ শেষ হওয়া পর্যন্ত ডাক্তারকে ভালোভাবে ট্রিট কর, দেখবি সাহায্য করবি। আর না করিস না বনু, প্লিজ। হাতে আর কোনো উপায় না থাকায় উষা মেনে যায়, তবে দুষ্টু হেসে বলে, কাজটা শেষ হোক, তারপর রেড চেরিকে দিয়ে বেড়াকে আচ্ছা মতো জব্দ করবো, দেখিস। ঠিক তোরা এখানে কি করছিস? বিয়ে শেষ হতেই দুটো হারিয়ে গেলি, আর ওদিকে কি কাণ্ড ঘটে গেছে জানিস কিছু? পেছন থেকে আন্নির মামাতো ভাই নুহান আর উষার খালাতো বোন মারওয়ার গলার স্বর ভেসে আসে দুইজনার কানে। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দুইজন তাকায় ওদের দিকে। সমবয়সী চারজনের দলটা সবার কাছে ভাইরাস গ্যাং নামে পরিচিত। স্কুলের মেধাবী ছাত্র হলেও এরা নামকরা বিচ্ছু বাহিনী, সব শয়তানি কাজে সবার আগে আর ভালো কাজে সবার পেছনে। এই তো কিছুদিন হলো উচ্চ মাধ্যমিক পেরিয়ে অ্যাডমিশনে যুদ্ধে নেমেছে। উষা আর মারওয়া ঢাকা মেডিকেলে চান্স পেলেও নুহান আর আন্নি এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। নুহান আর মারওয়ার উৎসুক চোখে তাকিয়ে আছে ওরা, কি ঘটেছে জানার জন্য। আন্নিকে রেখে উষা প্রশ্ন করে, কিরে নুহান্না, কি হলো আবার? মারওয়া কি তোকে আবার থাপ্পড় মেরেছে? নুহান মাথা চুলকানোর ভান করে চুলে হাত চালিয়ে বলে, ডাইনি আমায় মারেনি, আসল কথা শোন। আয়ন, জিয়ানার, তালহা ভাইয়া সব মিলে চিলেকুঠার ঘরে বিদেশি পাড়ি দিয়ে অহনা আপুর বিয়ে সেলিব্রেট করছে। ওয়াইনের বোতল আমি নিচ্ছকে দেখে এসেছি, বিশ্বাস না হলে মুরগিকে জিজ্ঞাসা কর, মানে মারওয়াকে। মুরগি সম্বোধনে মারওয়া চোখ পাকিয়ে তাকায় নুহানের দিকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। নুহান ভয় পেয়ে সাথে সাথে ইশারায় ক্ষমা চেয়ে নেয়, মনে মনে পণ করে আর কখনো এমন রাখবে না। এদিকে উষা আর আন্নি আকাশ থেকে পড়ার মতো অবাক। তালহা আর আয়ান ভাইরা এমনটা করতে পারে, কিন্তু জিয়ান ভাইয়া গুরুগম্ভীর মানুষটা এমনটা তিনি করতে পারেন? উষার মুখ হা হয়ে যায়, বিশ্বাস হচ্ছে না। তবে উষা ঠিকই দেখতে যাবে আসলে নুহানের কথা সত্যি কিনা। আর সত্যি হলে ব্ল্যাকমেল করে ট্রিট নেবে সব ভাইয়ার, সাথে সাথে শপিং ফ্রি। মনে মনে এসব ভাবতে ভাবতে মুচকি হাসতে থাকে। বাকি তিনজন তখনও উষার হাসির মানে খুঁজে পাচ্ছে না। নুহান, এবার আমার কথা মিলল? বলেছিলাম না সেদিন হলুদ সন্ধ্যার পর থেকে উষা স্বাভাবিক আচরণ করছে না, নিশ্চিত ভূতে ধরেছে ওকে। আন্নি বলে। আন্নির কথা শুনে রাগে গা জ্বলে ওঠে উষার, সাথে সাথেই এক চড় বসিয়ে দেয় আন্নিকে। আর বেচারি আন্নি ভেবে পায় না মেয়েটার মুখ থেকে হাত এত বেশি চলে কেন। সে তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে উষাকে সত্যি ভূতে ধরেছে। মুখ ফুলিয়ে আন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারোর সাথে কথা না বলে। উষা তখন বলে ওঠে, মারওয়া, নুহান, আন্নি, তোরা ভাইয়াদের কিছু কাজে ডেকে নিচে আনবি, আর আমি ওইদিকে গিয়ে কিছু বোতল চুরি করব। বিদায়ের কত সময় হাতে আছে রে নুহান? 1 ঘন্টা কুইন উষা, আপাতত সবাই খাবার খেতে বসবে, খাওয়া শেষ হলে রওনা দেবে। এটাই সুযোগ, কাজে নেমে পড়ো পাপির দল। মিশন লাল পানি। যা বলবেন মহারানী। একসাথে তিনজন চিৎকার দিয়ে বলে ওঠে। এরপর একে একে সকলে পালিয়ে যায় যে যার কাজ নিয়ে মিশন লালপানির উদ্দেশ্যে। ভাইয়া। লিভিং রুমে বসে আছে আন্নির মামাতো ভাই তালহা, পরনে শুভ্র পাঞ্জাবির বুকে দুটো বোতাম খোলা রেখে বাতাস খাচ্ছে সে। গত 3 দিন ধরে খেটে মরছে বেচারা, রেস্ট নেওয়ারও সময় নেই কারো হাতে। ওপরে বসে আছে আয়ান, উষার খালাতো ভাই, মারওয়ার ভাই, শুধু জিয়ান নেই। বড়দের সঙ্গে মিলে অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্বে ব্যস্ত সে। আয়ান আর তালহা মাস্টার্স করছে, আর জিয়ান একজন নামকরা ডাক্তার। জিয়ান, আয়ান আর মারওয়া এরা আপন ভাই বোন। অন্যদিকে উষার খালাতো ভাই বোন। আর তালহা ও নুহান আপন 2 ভাই হলেও নুহান সবসময় বড় ভাইয়ের পেছনে লেগেই থাকে। মারামারি ঝগড়া লেগেই আছে। উল্টো মারওয়া অনেক বেশি বুঝতার মেয়ে। নুহানের ডাকে তালহা কপাল কুঁচকে ফেলে বলে, কি হয়েছে, ডাকছিস কেন? ভয়ের ঠেলায় আমতামতা করে নুহান বলে, খালু তোমায় ডাকছে, ওদিকে বরযাত্রীদের খাবারের সময় হয়ে গেছে, তোমরা কেউ নেই।
তো তুই যা, একটু হেল্প কর, সারাদিন তো ঘুরে বেড়াস। তালহা চুপ হ, ওর পেছনে এত লেগে থাকিস কেন? চল সাহায্য করি, পরে তো পার্টি পাবি। ওঠ শালা, দেরি করিস না। জিয়ান ভাইয়া একা হাতে কত কিছু দেখাবে, আমরা গিয়ে সাহায্য করলে দেখবি আমাদের ভাগে বেশি পারবে। আয়ানের কথায় তালহা আর কিছু না বলে উঠে দাঁড়ায়। আয়েশি ভঙ্গিমায় এতক্ষণ থাকলেও এবার সে হাত গুটিয়ে পাঞ্জাবির স্লিপ দুটো উঠিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ফর্সা লোমশ হাত দুটো দেখা যায়। আর কোনো কথা না বাড়িয়ে আয়ান ও তালহা লিভিং রুম থেকে বেরিয়ে পড়ে। এদিকে আড়ালে দাঁড়িয়ে থাকা উষা আর মারোয়া বেরিয়ে আসে। সোজা লিভিং রুমে এসে উষা ওদের পাহারা দিতে বলে। নিজে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। লেহেঙ্গা পরে ওঠা সহজ না হলেও ধীর পায়ে সিঁড়ি ভেঙে দোতলার ঘরগুলো পেরিয়ে ছাদের দিকে উঠে যায়। ছাদে পৌঁছে সোজা চোখ পড়ে চিলেকোঠার ঘরের দিকে। আলতোভাবে দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলে ঘরটা। অন্ধকার ঘরে শুধু ভাঙা জানালা দিয়ে এক ফালি সূর্যের আলো ঢুকছে। ধীরে ধীরে উষা ভেতরে ঢুকে অন্ধকার হাতড়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত জিনিস। এদিকে সিঁড়ি বেয়ে কারো উপরে ওঠার শব্দ কানে আসে। তাড়াহুড়ো করে কাঠের চৌকির নিচে কিছু আবিষ্কার করে উষা। সঙ্গে সঙ্গে দুটো বোতল আঁচলের নিচে লুকিয়ে নিয়ে যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই দরজা বন্ধ করে বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় উষার সঙ্গে দেখা হয়ে যায় নুহানের মায়ের। তবে ভয়ে চোটে সে পাত্তা না দিয়ে সোজা নিচে নেমে পড়ে। নিচে নেমে দেখে না আন্নি আছে না নুহান। ওদের খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে উষা। ওদের থাকার সম্ভাবনা স্টেজের পেছনে, এমনটাই কথা ছিল। সেই ভেবেই হাঁটতে থাকে এক মনে। এমন সময় পুরুষালী কণ্ঠ ভেসে আসে উষার কানে। মুহূর্তেই ভয়ে থেমে যায় উষা। চোখ তুলে দেখবে কে সে, সাহসও হয় না। যদি জিয়ান ভাইয়া বা তালহা হয় তাহলে একটা মারও মাটিতে পড়বে না। সাথে ও ট্রেড শপিং সবই ভেস্তে যাবে। মনে মনে দুঃখ করে একরকম দাঁড়িয়ে থাকে উষা। ম্যাডাম, পেছনে কি লুকাচ্ছেন? ইন্তিশারের গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুনে উষা চমকে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে কিছু বলতে গেলে ইন্তিশার এক কদম এগিয়ে আসে উষার দিকে। উষা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কাঁপাকাঁপি শুরু করে দেয়। এভাবে কাঁপছেন কেন ম্যাডাম? বুঝতে গেছেন নাকি আমি অতীব সুন্দর লাগছে? উষা একগাল হেসে গলা খাকারি দিয়ে বলে, আসলে ঠান্ডা লেগেছে তো ভাইয়া, তাই। ইন্তিশার আকাশের দিকে তাকিয়ে চোখে রোদ এসে পড়েছে এমন ভান করে বলে, ও আচ্ছা, এই 43 ডিগ্রি গরমে ঠান্ডা, বাহ, ম্যাডাম তো রীতিমতো মানব এসে। আসলে বুঝলেন না, আমার গরমে ঠান্ডা লাগে আর শীতকালে গরম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইন্তিশার উষার দিকে একটু ঝুঁকে পড়ে। উষা নরম ঠোঁট ইন্তিশারের গলার কাছটাতেই ছুঁই ছুঁই। তবে উষাকে অবাক করে দিয়ে ইন্তিশার উষার পেছন থেকে 2টা ভোটকার বোতল বের করে, ঠিক যেন জাদুকর টুপি থেকে খরগোশ বের করছে। তাও বুঝি এরকম ঠান্ডার বৈজ্ঞানিক সমাধানে লুকিয়ে ভোটকা নিতে চাচ্ছিলে? বেশ তো ম্যাডাম, চাইলে এই বোতলের কাজটা আমি করে দিতে পারি, আর আপনাকে গরম রাখার দায়িত্বটাও যদি দেন আমি বেশ ভালোভাবেই সামলাতে পারি। একটা দুষ্টু হাসি ঠোঁটের কোণে টেনে ইন্তিশার চোখ নামিয়ে নেয়, যেন সব কথা বলেও কিছু বলেনি। অন্যদিকে উষা হতবাক চোখে তাকিয়ে থাকে ইন্তিশারের দিকে। মুখে কিছু বলতে গিয়েও বলে না, তবে চোখে ঠাট্টার ভয় আর লজ্জা মিলেমিশে যেন তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি বেড়ে যায়। উষা আর দেরি না করেই মুহূর্তেই দৌড়ে যায় সামনের দিকে, মনে মনে নুহানের গোষ্ঠীর তুষ্টি করতে করতে। যদি লোকটা ভাইয়াকে বা বাবাকে বলে দেয় তাহলে আমার খবর আছে। চোখের পানি টলমলো করতে থাকে, তারপরও খুঁজতে থাকে ওদের। একটা সময় ডেকোরেশনের জায়গা থেকে একটু দূরে দেখতে পায় নুহান, মারোয়া আর আন্নি 3জন গোল হয়ে চেয়ারে বসে আছে। উষা থমথমে মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াতেই মারোয়া চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, এমন লাগছে কেন তোকে? কেউ কি ধরে ফেলেছে? আগে বল, তোরা নিচে কেন ছিলি না? নুহান মুখ চুলকাতে চুলকাতে বলে, আসলে আমরা নিচেই ছিলাম, তবে এমন সময় জিয়ান ভাইয়া খেতে ডেকে না রে। আমরা তোর কথা বলে এখনো খেতে যাইনি, এখানে অপেক্ষা করছি। প্লিজ রাগ করিস না, আগে বল তুই ঠিক আছিস তো? চোখ মুখ লাল হয়ে আছে, কেউ কি জানতে পেরেছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে নুহান। উষা এতক্ষণে রাগটা ঝেড়ে ফেলে বলে,